হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। এই প্রচন্ড ডিসেম্বরের ঠান্ডার মধ্যে আশা করি তোমরা ভালোই আছো এবং ঠান্ডাকে সহ্য করেও তার মধ্যেই তোমাদের কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য চূড়ান্ত প্র্যাকটিস এখন চলছে আশা করি। তো যাই হোক, আমরা আমাদের যে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দিয়েছিলাম, আজকে সেই মাধ্যমিক ভৌত বিজ্ঞানের শেষ অধ্যায়, লাস্ট অধ্যায়, আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, এই অংশ থেকে আমরা কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো মাধ্যমিকে এবারে আসার মতো প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ক্লাস। তো ক্লাসটি একটু মনোযোগ সহকারে স্কিপ না করে দেখে যাবে এবং আগের যারা এই চ্যানেলে জৈব রসায়নের সম্পূর্ণ ক্লাসটি দেওয়া হয়েছিল, যারা এখনো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে জৈব রসায়নের ফুল ক্লাস দেখে নিও। আজকে কিন্তু সাজেশন ক্লাস, মেন বাছাই করা যে প্রশ্নগুলো সেইগুলো নিয়েই তোমাদের সামনে তাদের উত্তরগুলো নিয়ে বিশ্লেষণ এবং উত্তর সহ আলোচনা আমি করব। তো দেখো, এই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আমাদের উচ্চতর রসায়ন নিয়ে যারা পড়বো, হায়ার ক্লাসে গিয়ে কেমিস্ট্রি নিয়ে যারা পড়বো, তাদের ক্ষেত্রে কিন্তু একদম কি বলবো, এটাই আমাদের এবিসিডি, ঠিক আছে? মানে এখানে জৈব রসায়ন ভালোভাবে যদি বুঝে তুমি উঁচু ক্লাসে গিয়ে কেমিস্ট্রি নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার খুব সুবিধা হয়। তো যাই হোক, আমাদের মাধ্যমিক 2026-এ এখান থেকে 8 নম্বর বরাদ্দ রয়েছে। তো সেই 8 নম্বর পেতে গেলে তোমাকে কিন্তু একটুখানি কি বলবো, সাজেশন করেই তোমাকে পড়তে হবে, আর সেই জন্যই আজকের ক্লাস। তো চলো আর দেরি করব না, শুরু করব আজকের ক্লাস, জৈব রসায়ন সাজেশন। তার আগে আমি খুবই সংক্ষেপে একটুখানি তোমাদের বলে নিই যে আমাদের এই যে অর্গানিক কেমিস্ট্রির টোটাল সিলেবাস, সেখানে কি কি রয়েছে আমরা জানি। যে জৈব যৌগের সংজ্ঞা দিয়ে শুরু, সেখানে জৈব অজৈব যৌগের পার্থক্য রয়েছে, আমাদের ওখানে কার্বনের যে চতুর্যোজ্যতা এবং ক্যাটিনেশন ধর্ম, সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। তারপরেই রয়েছে আমাদের বিভিন্ন প্রকার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে অর্গানিক কম্পাউন্ড, সেগুলো নিয়ে আলোচনা আছে। তারপরেই আমাদের কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ, যেটা তাদের নাম, সেগুলো দিয়ে গঠিত যৌগের নাম, সেগুলো সম্পর্কে পরিচিতি রয়েছে। তারপরে আমরা নেক্সট 3টে যে মূল গ্যাস আমাদের সিলেবাসে রয়েছে, মিথেন, একটা অ্যালকেন মিথেন, একটা অ্যালকিন যেটা ইথিলিন, এবং একটা অ্যালকাইন যেটা অ্যাসিটিলিন গ্যাস সম্পর্কে তাদের উৎস এবং ব্যবহার সম্পর্কে দেওয়া আছে। পরিশেষে শেষের দিকে আমাদের বিভিন্ন প্লাস্টিক গুলো, বিশেষ করে পলিমার, মনোমার পলিমারাইজেশন বিক্রিয়া এবং বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল যে পলিমার, সেগুলো নিয়ে আমাদের আলোচনা রয়েছে। প্লাস্টিক ব্যবহারের বিপদ, শেষের দিকে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার, এবং একদম লাস্টে রয়েছে আমাদের ডিনেচার্ড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট যেটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জৈব রসায়নের সিলেবাস। সেখান থেকে দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই মজাদার, উত্তর করা খুব সহজ, এবং বাদ দেওয়ার মতো অংশ প্রায় নেই বললেই চলে। সুতরাং চলো আর দেরি না করে আজকের জৈব রসায়নের সাজেশনের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে। জৈব অজৈব যৌগের 3টে পার্থক্য লেখো, তাই তো? তো চলো আমরা এই প্রশ্ন যদি পাই তাহলে তার উত্তরে কি লিখবো। কোশ্চেন নাম্বার 1, জৈব ও অজৈব যৌগের পার্থক্য। দেখো, একটা ক্লু তোমাদের দিয়ে দিই, এই পার্থক্য যদি আসে, আমরা তো সবাই জানি, বই পড়ে ইতিমধ্যে আমরা জেনে গেছি, আর একটু লেখার জন্য তোমাদের একটুখানি ক্লু দেবো আমি। সেটা হচ্ছে জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী আর অজৈব যৌগগুলো হচ্ছে তড়িৎযোজী। তাহলে আমরা ঠিক এর আগে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎযোজী এবং সমযোজী যে যৌগ বন্ধন, সেখানে পড়েছিলাম আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য। তাহলে ভালো করে দেখো, জৈব যৌগগুলো যদি সমযোজী হয়, এই একটা ওয়ার্ডেই কিন্তু সমস্ত পার্থক্য তোমরা লিখে দিতে পারবে। আর অজৈব যৌগগুলো যদি তড়িৎযোজী হয়, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, দাঁড়াচ্ছে ব্যাপারটা এই যে সমযোজী যৌগের এবং তড়িৎযোজী যৌগের যে পার্থক্য, সেটাই হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। তো যাই হোক, কি কি লিখবো আমরা? নাম্বার 1,
জৈব যৌগের মধ্যে কার্বন কিন্তু থাকবেই, মাস্ট। অজৈব যৌগের মধ্যে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে। নাম্বার 2, জৈব যৌগগুলোর যেহেতু আমি বললাম এগুলো সমযোজী, সুতরাং এগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। যেহেতু অজৈব যৌগগুলো তোমার তড়িৎযোজী যৌগ, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। ঠিক আছে। নাম্বার 3, জৈব যৌগগুলোর তড়িৎ পরিবহন ক্ষমতা নেই বললেই চলে, তড়িৎ পরিবহন করে না। অজৈব যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। জৈব যৌগগুলো আয়নিত হতে পারে না, অজৈব যৌগগুলো আয়নিত হতে পারে। তো এইভাবে আমরা কিন্তু একটুখানি মাথায় রাখবো যে সমযোজী যৌগগুলো যা বৈশিষ্ট্য ধর্ম, সেগুলোই হচ্ছে জৈব যৌগের ধর্মে দেব, আর তড়িৎযোজী যৌগগুলোর যা ধর্ম বৈশিষ্ট্য সেগুলো আমরা অজৈব যৌগের মধ্যে দেব। ঠিক আছে। পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে, আমাদের প্রথম প্রশ্ন যেটা স্ক্রিনে ছিল, জৈব এবং অজৈব যৌগের পার্থক্য, 3টে পার্থক্য, 4টে পার্থক্য, 5টা পার্থক্য, যাই দেখ না কেন, তোমাকে 3টেই দেবে, তুমি 4টে লিখবে। ঠিক আছে, ব্যাস। কোয়েশ্চেন নাম্বার 2, জৈব রসায়নের সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল? একই আণবিক সংকেত বিশিষ্ট, স্ক্রিনে দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম লেখো যাদের গঠন সংকেত আলাদা। দেখো, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম, তাহলে আণবিক সংকেতটা এক হবে কিন্তু গঠন সংকেতটা আলাদা হবে। এরকম দুটি জৈব যৌগের তোমার নাম লিখতে বলছে, তাই তো? দেখো, কোশ্চেন নাম্বার 2 এর উত্তরটা একটুখানি বুঝে লেখো। দেখো, আণবিক সংকেত আমি ধরে নিলাম C2H6O, এটা হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেতের দ্বারা আমরা 2 রকমের জৈব যৌগ গঠন করতে পারি। কি সেই 2 রকম জৈব যৌগ? একটা হচ্ছে দেখো CH3CH2OH, আর একটা হচ্ছে CH3OCH3। একবার মিলিয়ে নাও। দেখো, সরি, C2H6O দ্বারা C2H5OH, এইটা গঠিত হবে, আগেরটা নয়, C2H5OH। তো একবার মিলিয়ে নাও। কার্বন দুটো আছে এখানে, দেখো কার্বন দুটো আছে, হাইড্রোজেন 5 আর 1 6, H6, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, তাহলে এই যৌগটার আণবিক সংকেত কিন্তু C2H6O। আবার এই যে যৌগটা CH3OCH3, এর কার্বন কটা? দুটো, হাইড্রোজেন কটা? 3 3 6টা, অক্সিজেন কটা? একটা। দুটো জৈব যৌগ লিখেছি আমি যাদের আণবিক সংকেত একই রকম। কি সেটা? C2H6O। কিন্তু এদের নাম কি কি? প্রথম জৈব যৌগটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথানল। আর এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডাইমিথাইল ইথার বা মিথক্সি মিথেন, যে কোনো একটা নাম আমরা বলতে পারি। মিথক্সি মিথেন, এটা হচ্ছে আইইউপ্যাক নেম। আর এমনি নাম আমরা কি বলি? ইথার শ্রেণীর যৌগ। এটা দুটো মিথাইল গ্রুপ আছে বলে একে আমরা বলবো ডাই মিথাইল ইথার। বোঝা গেল? আর আইইউপ্যাক নেমে আমরা বলবো মিথক্সি মিথেন। এটার ক্ষেত্রে দেখো, যেহেতু এটা OH গ্রুপ আছে, ঠিক আছে, অ্যালকোহল গ্রুপ যেটা হাইড্রক্সিল গ্রুপ, তাই এটাকে কি বলবো আমরা? আইইউপ্যাক নেম বলবো ইথানল। নামের শেষে অল যোগ হয় OH থাকলে। আর এমনিতে ডাকনাম কি? ইথাইল অ্যালকোহল। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে যে একই আণবিক সংকেতের দুটি ভিন্ন ভিন্ন জৈব যৌগ লেখো যাদের গঠন সংকেত আলাদা, তখন বলবো যে একই আণবিক সংকেত C2H6OH, এই সংকেতের দ্বারা প্রকাশিত দুটি ভিন্ন ভিন্ন জৈব যৌগ, একটি হলো ইথাইল অ্যালকোহল C2H5OH এবং আরেকটি হলো মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার CH3OCH3। এদের গঠন সংকেত আলাদা কিন্তু আণবিক সংকেত একই। এবারে এই প্রশ্নের এটুকু লিখলে উত্তর হয়ে যাবে আমাদের। একটুখানি জেনে রেখো, এই দুটোর দেখো আলাদা কোথায় এরা, না এরা ফাংশনাল গ্রুপ ঘটিত আলাদা, অর্থাৎ এটা OH ফাংশনাল গ্রুপ, বন্ড OH, যেটাকে আমরা কি বলি? কি বলি? অ্যালকোহল গ্রুপ বা কি বলি আমরা? হাইড্রক্সিল গ্রুপ, তাই তো? আর এখানে কার্যকরী মূলকটা কি আছে? বন্ড ও বন্ড, এটাকে বলি ইথার গ্রুপ। তো এই যে দেখো দুটি ভিন্ন ভিন্ন, একটা হাইড্রক্সিল গ্রুপ, একটা ইথার গ্রুপ, এই দুটো কার্যকরী মূলক থাকার জন্য এরা কিন্তু আলাদা আলাদা। এদের আণবিক সংকেত এক হওয়া সত্ত্বেও আলাদা আলাদা এদের গঠন সংকেত এবং যৌগের নাম। ঠিক আছে, এইটাকে আমরা বলি
কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, ঠিক আছে, ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপ ঘটিত যে সমবয়বতা, আইসোমারিজম দেখা যায়, সেটারই একটা উদাহরণ হলো এটা, ঠিক আছে। বেশ, এবারে কোয়েশ্চেন নাম্বার 3, 3-এর দাগের প্রশ্ন। দেখো তোমাদের স্ক্রিনে আইইউপ্যাক পদ্ধতিতে নাম লেখো। এখানে 5টা আইইউপ্যাক পদ্ধতিতে নাম দেওয়া আছে। তো একে একে আমরা এই 5টা যৌগের আইইউপ্যাক নেম কি হবে আমরা করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, 3-এর দাগের আইইউপ্যাক নেম কিন্তু একটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকেই, ঠিক আছে। সুতরাং আইইউপ্যাক নেম সংক্রান্ত যে ক্লাস বিশদভাবে আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে, যারা এখনো দেখোনি অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবে। আইইউপ্যাক নামকরণ, আইইউপিএসি নামকরণ, ঠিক আছে। তো এখানে দেখো 3-এর দাগের 1 নম্বর যৌগ, 3-এর দাগের 1 কি ছিল কোয়েশ্চেনটা? দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তাই তো? দেখে নাও, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এরা যদি পরীক্ষায় আসে তাহলে আইইউপিএসি পদ্ধতিতে এর নাম কি হতে পারে? দেখো আমরা জানি যেদিকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে এখানে ডাবল বন্ডটা কম সংখ্যায় কোন দিক থেকে হবে? ডান দিক থেকে। 1 2 3 নাম্বারিং করা হয়ে গেল। আবার বলছি আমি এদিক থেকেও 1 2 3 করতে পারতাম আমি, কিন্তু কম সংখ্যায় ডাবল বন্ডটা পড়বে কোন দিক থেকে করলে? ডান দিক থেকে বাম দিকে গেলে, তাই তো? নাম্বারিং ক্লিয়ার? এবারে দেখো কটা কার্বন? 1টা 2টো 3টে কার্বন থাকলে কি হয়? যেহেতু ডাবল বন্ড আছে তাই প্রোপ, আর যেহেতু ডাবল বন্ডের বিভক্তিটা কি? ইন। ডাবল বন্ড মানে তো অ্যালকিন, সেই ইন বিভক্তিটা যোগ হয়, যে প্রোপ যুক্ত ইন, এটার নাম কি হয়ে যায়? প্রোপিন। তাহলে আইইউপ্যাক পদ্ধতিতে এর নাম হয়ে গেল প্রোপ যোগ ইন মানে প্রোপিন। অনেকে প্রোপিন 1 এরকম করে লেখে, এই 1টা দিলেও হবে, নামের শেষে না দিলেও হবে। তোমরা প্রোপিন লিখলে তোমাদের হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিলাম আইইউপিএসি নাম প্রোপিন। ক্লিয়ার? নাম্বার 2, 2-এর কি ছিল দেখো? কোশ্চেন নাম্বার 2 ছিল CH3 বন্ড CH বন্ড CH3, CH3 বন্ড CH বন্ড CH3, আর এখানে ছিল মাঝখানে OH। যদি এইটা আসে কি হবে? কার্বন সংখ্যা কত? 1 2 3। এখানে ডাবল বন্ড একটাও নাই, সব সিঙ্গেল বন্ড, তার মানে এটা অ্যালকেন শ্রেণীর, তাই তো? তাহলে সব যদি সিঙ্গেল বন্ড হয় আর 3টে যদি কার্বন থাকে তাহলে ধাতুটা কি হলো? আমরা কি পাবো? 3টে কার্বন থাকলে, 1টা থাকলে মিথ, 2টো থাকলে ইথ, 3টে থাকলে প্রোপ। মূল ধাতুটা প্রোপ, ঠিক আছে। তো এখানে দেখো এই প্রোপান যেটা, এটা অ্যালকেন বলে প্রোপেন, অ্যালকিন হলে প্রোপিন হতো, অ্যালকাইন হলে প্রোপাইন হতো। তো তাহলে অ্যালকেন যেহেতু, তাহলে প্রোপান ধরলাম আমরা, ঠিক আছে। সেই প্রোপানের সঙ্গে দেখো নাম্বারিং করলে 1 2 3, 2 নম্বরে OH আছে। OH থাকলে বিভক্তিটা কি হয় না? আমরা জানি হাইড্রক্সিল গ্রুপ থাকলে বিভক্তিটা হয় অল, নামের শেষে হয় অল। তাহলে এটা প্রোপান যুক্ত অল কি হবে? প্রোপানল। কত নম্বরে অলটা আছে? 2 নম্বরে। তাহলে প্রোপান আমরা লিখতে পারি আইদার প্রোপান টু অল, এটা লিখতে পারি, অথবা কেউ লিখতে পারে প্রোপানল 2, প্রোপানল 2, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, হয় প্রোপান টু অল না হয় প্রোপানল 2। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 3, 3-এর দাগের আইইউপিএসি নেম কি ছিল? CH3 CO CH3। একটুখানি আগে আমি এটা অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে CH3 CO। দেখো CO মাঝখানে থাকলে COটা হচ্ছে কি গ্রুপ? কি গ্রুপ বলো? কিটোন গ্রুপ। আর কিটোন গ্রুপ যদি থাকে তাহলে নামের শেষে কোন বিভক্তি হয়? মনে করে দেখো কি থাকে বলো? কিটোন গ্রুপ থাকলে কি হয়? বিভক্তিটা হয়ে যাবে ওন। ওন, তাহলে ওন যদি নামের শেষে হয়, 3টে কার্বন আছে, 1 2 3, তাহলে নিশ্চয় এটা প্রোপ, তাই তো? 3টে কার্বন মানে প্রোপ। আর ওই যে ওন আছে তার জন্য এর নামটা হয়ে যাবে প্রোপানন, প্রোপানন।
নন, আর যেহেতু 2 নম্বরে আছে এটা, তাই প্রোপানন 2। প্রোপানন 2, ওর নাম প্রোপানন, কিন্তু কত নম্বরে আছে? 2 নম্বরে, তাই প্রোপানন 2 লিখতে পারো। আবার তুমি দুইটাকে সামনেও লিখতে পারো, 2 প্রোপানন, যা ইচ্ছা, ঠিক আছে। 2 প্রোপানন, আমি সামনেই দিলাম 2 প্রোপানন, ব্যাস 2 প্রোপানন। 4 নম্বরের IUPAC পদ্ধতিতে কি ছিল দেখো। 4 নম্বরে ছিল CH3 CH2 COOH, CH3 বন্ড CH2 COOH, এই তো CH3 বন্ড CH2 বন্ড COOH। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা তার নাম কি লিখবো? কার্বন কটা? 1 2 3, 3টে কার্বন, তাহলে ধাতুটা কি হবে? প্রোপ। এখানে আছে কার্যকরী মূলকটা কি? কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল COOH। কার্বক্সিল গ্রুপ থাকলে নামের শেষে কি বিভক্তি হয়? বিভক্তিটা কি হয়? ওইক অ্যাসিড, একদম ঠিক, ওইক অ্যাসিড। তাহলে একে তো 3টের জন্য হলো প্রোপান, আর COOH এর জন্য ওইক অ্যাসিড, যোগ করলে কি হয়ে যাবে? প্রোপানোইক অ্যাসিড। ক্লিয়ার? তাই আমরা এটা লিখবো প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। এইগুলোর মধ্যেই কিন্তু একটা তুমি মাধ্যমিকে পেয়ে যাবে। IUPAC নেম 5, 5-এর দাগে কি ছিল? CH3 CH2 CHO, CH3 বন্ড CH2 CHO, এর নাম কি হবে? 1 2 3, 3টে কার্বন, মূল ধাতু প্রোপান। CHO, এই বন্ডটাকে কি বলা হয়, মানে ফাংশনাল গ্রুপটাকে কি বলা হয়? এই কার্যকরী মূলককে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ, তাই তো। অ্যালডিহাইড যদি থাকে তাহলে সেই গ্রুপের নামের শেষে বিভক্তি কি হয়? অ্যাল হয়, অ্যাল, ঠিক আছে, অ্যাল। তাহলে 3টে থাকলে প্রোপান আর প্লাস অ্যাল, প্রোপান অ্যাল, নামটা কি হয়ে যাবে? প্রোপানেল। কি হবে? প্রোপানেল। এমন সব হাজারো IUPAC পদ্ধতিতে নাম নিয়ে প্রচুর IUPAC তে নামকরণ তোমাদের করিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখে নিও। IUPAC নামকরণ বলে জৈব রসায়নের একটি ক্লাস, ঠিক আছে। তো চলো, আজকের মতো এই 5টা সাজেশনে আমাদের বাছাই করে এখানে নেওয়া হয়েছে। 5টার মধ্যে কিন্তু পরীক্ষা যদি আসে, আমরা অবশ্যই পরীক্ষা হলে কিন্তু করে আসবো, ঠিক আছে। তো দেখে নাও এই 5টা IUPAC পদ্ধতিতে নামকরণ আমরা না করে কিন্তু যাব না। নেক্সট 4-এর দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। LPG এর উপাদান ও ব্যবহার লেখো। খুব সহজ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলো এলে কিন্তু পরীক্ষাতে অবশ্যই উত্তর করেই আসতে হবে। সহজ প্রশ্ন এগুলোকে বলা হয়। LPG এর প্রধান উপাদান কি আর এর ব্যবহার লেখো। কি বলতো? LPG হচ্ছে, আমরা জানি 4-এর দাগের প্রশ্ন, LPG। এই LPG গ্যাস কথাটা বলতে আমরা অনেকেই শুনি, তাই না? আমরা ব্যবহারও করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে LPGর প্রধান উপাদান কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যেটা, তার প্রধান উপাদান যদি চাই তাহলে আমরা লিখে দেব বিউটেন। প্রধান উপাদান কি না? LPGর প্রধান উপাদান হচ্ছে বিউটেন, বিউটেন। বেশ, এবারে প্রশ্ন হচ্ছে এর ব্যবহার কি? ব্যবহার খুব সহজ। LPGর ব্যবহার আমরা প্রত্যেকেই জানি। নাম্বার 1, আমরা রান্নার কাজে জ্বালানি রূপে LPG কে ব্যবহার করতে পারি। এবং নাম্বার 2, বিভিন্ন ক্ষেত্রে তোমার অটো বলো, বিভিন্ন যানবাহনগুলো যেগুলো ছোট ছোট যানবাহন, সেগুলো বেশিরভাগই কিন্তু এখন পেট্রোলের পরিবর্তে LPGতে চালানো হয়। তাতে দুটো লাভ হয়। একটা তো তোমার মাইলেজ যেটাকে বলি সেগুলো বেশি পাওয়া যায়, আর দ্বিতীয়ত হচ্ছে মানে খরচ, গাড়ির যে জ্বালানির খরচ সেটা কমে, আর দ্বিতীয়ত এগুলো পরিবেশ বান্ধব, ঠিক আছে। এগুলো পরিবেশ দূষণ ঘটায় না বললে চলে। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে LPGর পুরো নাম কি বললে তো বলেই দিলাম, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর প্রধান উপাদান বিউটেন, আর এর ব্যবহার জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এবং
গাড়ির জ্বালানি যেটা, অর্থাৎ বিভিন্ন তোমার অটো বলো, ঠিক আছে, ট্যাক্সি বলো, বিভিন্ন মারুতি ভ্যানগুলো বলো, তারা বর্তমানে খরচ বাঁচানোর জন্য এলপিজি ব্যবহার করেন। ক্লিয়ার? নেক্সট, এবারে চলো চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 5 তোমাদের স্ক্রিনে। খুব সুন্দর প্রশ্ন, মাধ্যমিকে বারবার কোয়েশ্চেনটা আসে। বায়ুতে বা অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের দহনে কি উৎপন্ন হয়? বিক্রিয়া সমীকরণ দাও, এই বিক্রিয়া গুরুত্ব কি? ঠিক আছে, বায়ুতে মিথেন গ্যাসের দহন, দেখো মিথেন গ্যাসের বিক্রিয়া যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 5, তাই তো? তো মিথেন গ্যাস সংকেত কি? CH4। এটাকে যদি বায়ুতে আমরা দহন ঘটাই, পোড়াই, সোজা কথায়, তাহলে যে কোনো গ্যাস পোড়ালে যা উৎপন্ন হয়, মিথেন গ্যাস পোড়ালেও কিন্তু সেই তাই উৎপন্ন হবে। কি সেটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে মিথেনকে বায়ুতে যদি পোড়াই, স্বাভাবিকভাবেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এখানেও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, CO2 জলীয় বাষ্প উৎপন্ন হবে, জল যেটা, আর তার সঙ্গে প্রায় 213 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, 213 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হবে। এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। আমরা ব্যালেন্স না করে দিয়ে দেবো CH4 প্লাস অক্সিজেন, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে যদি দহন করা হয়, তাহলে আমরা বলবো জল, কার্বন ডাই অক্সাইড এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়, প্রচুর শক্তি উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়ার গুরুত্ব কি দেখো, ওর সঙ্গেই একটা কোশ্চেন আছে, এই বিক্রিয়ার গুরুত্ব কি? মিথেনকে যদি খোলা বায়ুতে দহন করা হয়, তাহলে এটা একটা তাপ উৎপাদক বিক্রিয়া। সুতরাং মিথেন যে তাপ উৎপাদন করে তা এই বিক্রিয়াতে প্রমাণিত হয়। ঠিক আছে, যে মিথেন পোড়ালে এটা যে জ্বালানির একটা উৎকৃষ্ট উৎস মিথেন, সেটা এই বিক্রিয়া দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং মিথেন তাপ উৎপাদক, সেটা শক্তি উৎপাদক, সেটা কিন্তু এই বিক্রিয়ার দ্বারা আমরা বুঝতে পারি। এটা এর গুরুত্ব। ঠিক আছে, নেক্সট, পরবর্তীতে আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6 তোমাদের স্ক্রিনের সামনে। প্রশ্নটি কি বলেছে? মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় মিথেন হইতে কার্বন টেট্রাক্লোরাইডে উৎপন্ন হওয়ার ধাপগুলি বিক্রিয়া সহ লেখো। দারুণ প্রশ্ন, পরীক্ষায় মাঝে মধ্যেই কিন্তু প্রশ্নটা দেখা যায়। আমি তোমাদের প্রথমেই বলেছি, মিথেনের বিক্রিয়া যদি আমরা পড়তে যাই, তাহলে সেখানে দুটো বিক্রিয়া মেন দেখতে পাবো। একটা হচ্ছে মিথেনের তাপ উৎপাদক বিক্রিয়া, আর একটা যেটা এবারের কোশ্চেন নাম্বার 6, তাই তো? 6 নম্বরের প্রশ্ন। তোমাদের স্ক্রিনে প্রশ্নটি আরেকবার বলে দিই। মিথেনের যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ক্লোরিন দ্বারা ঘটাই, তাহলে মিথেন থেকে ফাইনালি পাই আমরা CCl4, যেটাকে বলি কার্বন টেট্রাক্লোরাইড। ওরা জানতে চেয়েছে এই বিক্রিয়ার ধাপগুলো। ঠিক আছে, তো চলো খুব সহজে একদম ইজিলি আমি ধাপগুলোকে শিখিয়ে দেবো, কোনোদিনও ভুলবে না। ঠিক আছে, তো দেখো আগে আগে বেসিক জায়গাটা দেখে নাও মিথেনের ক্লোরিনেশনের। আমরা হেডলাইনটা কি দেবো? মিথেনের মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? মিথেনের প্রতিস্থাপন বা ক্লোরিনেশন বিক্রিয়া বলতে পারো, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, সেই বিক্রিয়ায় যেগুলো আগে উৎপন্ন হবে সেগুলো কি কি? আগে প্রথমে বলে দিই, 1 নম্বর ধাপ, 4টে ধাপে বিক্রিয়াটা ঘটবে। প্রথম ধাপে কি হবে? মিথেনকে যদি ক্লোরিন গ্যাসের সঙ্গে মিথেনকে যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাই, অর্থাৎ মিথেনের যদি ক্লোরিনেশন ঘটাই এবং সেটা বিক্ষিপ্ত সূর্যালোক অথবা ইউভি বা আল্ট্রাভায়োলেট রে, বা যেটাকে আমরা বলি অতিবেগুনি রশ্মির মাধ্যমে উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে প্রথমে তৈরি হবে মনোক্লোরোমিথেন, তারপরে তৈরি হবে ডাইক্লোরোমিথেন, তারপরে তৈরি হবে ট্রাইক্লোরোমিথেন, লাস্ট একদম ফাইনালি শেষ স্টেপ হচ্ছে তৈরি হবে কার্বন টেট্রাক্লোরাইড, বা যেটাকে বলি টেট্রাক্লোরোমিথেন। এই হচ্ছে আমাদের গল্প, মেন গল্প। এবারে তৈরি হওয়ার যে মেকানিজম, সেটা একটু ভালো করে বুঝে যাবে। দেখো আগে আমি বুঝিয়ে নিই, তারপর বিক্রিয়ার উত্তরটা করে দিই তোমাদের, তারপরে মেকানিজমে যাচ্ছি। প্রথমে আমরা লিখবো মিথেন, তার যদি ক্লোরিনেশন ঘটাই, ইউভি আল্ট্রাভায়োলেট রে বা বিক্ষিপ্ত সূর্যালোক, যে কোনো একটা বললেই হবে, তাদের উপস্থিতিতে ক্লোরিনেশন করছে। মিথেনের ক্লোরিনের দ্বারা আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে কি উৎপন্ন হবে? না, এখানে উৎপন্ন হবে, দেখো এটা হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে আর ক্লোরিন বাড়বে। এখানে একটা এইখানে কিন্তু এখানে হাইড্রোজেন কমবে মানে CH4 আছে, CH3 হলো, ক্লোরিন বাড়বে মানে ক্লোরিন তো নাই, একটা ক্লোরিন যোগ হবে, তার সঙ্গে উৎপন্ন হবে HCl। সেকেন্ড ধাপ, এখানে দেখো
এটাকে আমরা বলবো মনোক্লোরোমিথেন। মনো কেন? একটা ক্লোরিন বলে, সে কথাই পরে আসছি। নাম্বার 2, চলে এসো এবার। CH3Cl পেলাম, আবার ক্লোরিনেশন করছি, আবার অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কি হবে? কি বললাম আমি? এখানে হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে। হাইড্রোজেন কমলে কি হবে? CH3 ছিল CH2, ক্লোরিন একটা ছিল, বেড়ে হবে কটা? দুটো, CH2 আর এখানে HCl যেমন উৎপন্ন হয় তেমন উৎপন্ন হবে। এর নাম কি হবে? ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন। কেন ডাই? দুটো ক্লোরিন আছে তাই ডাইক্লোরো। 3 নম্বরে চলে এসো। দেখো যেটা উৎপন্ন হয়েছে কি? CH2Cl2। আবার ক্লোরিনেশন ঘটাও, আবার ইউভি এর উপস্থিতিতে কি হবে? আবার বললাম এখানে কি হাইড্রোজেন কমবে, সরি হাইড্রোজেন এখানে কমবে আর ক্লোরিন বাড়বে, ঠিক আছে। তাহলে কমলে কি হবে? CH2 ছিল, হয়ে গেল CH। ক্লোরিন যদি বাড়ে Cl2 ছিল, হয়ে যাবে Cl3। ট্রাই ক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, ঠিক আছে। তার সঙ্গে যেমন HCl উৎপন্ন হচ্ছে তেমনি HCl একটা করে উৎপন্ন হবে। শেষ ধাপে, লাস্ট ধাপে কি হবে? CHCl3। এই CHCl3 এটার আবার ক্লোরিনেশন যদি করি আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে, তাহলে কি হবে? হাইড্রোজেন কমলে একটা ছিল আর থাকবেই না, দেখো। ক্লোরিন বাড়লে Cl3 ছিল Cl4, তার মানে হয়ে গেল CCl4, তার সঙ্গে HCl। এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন, ক্লিয়ার? টেট্রা কেন? 4টে ক্লোরো আছে, 4টে ক্লোরিন আছে, তাই টেট্রা। আমরা সবাই জানি একটা মানে মনো, এরকম মনোক্লোরোমিথেন। দুটো মানে ডাই, ঠিক তারপরের ধাপে ডাইক্লোরোমিথেন। 3টে মানে ট্রাইক্লোরোমিথেন। 4টে মানে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড বলতে পারি। আর এইটা একটু মনে রেখো, এই ট্রাইক্লোরোমিথেন যেটাকে আমরা বলি, তার একটা ডাক নাম আছে, ডাক নাম হচ্ছে ক্লোরোফর্ম। কি নাম? ক্লোরোফর্ম নামে কিন্তু আমরা চিনি। যেটা অজ্ঞান করতে কাজে লাগে সেই ক্লোরোফর্ম বলা হয় এটাকে, ট্রাইক্লোরোমিথেন। তাহলে মিথেনের যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোক অথবা অতিবেগুনি রশ্মির দ্বারা ক্লোরিনেশন বা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা কি কি পেলাম? 4টে ধাপে 4টে যৌগ পেলাম। মনোক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। ওরা কি বলেছিল? মিথেন থেকে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইডের ধাপগুলি লেখো। ধাপগুলো অলরেডি লিখেছি। এবার জীবনেও ভুল হবে না এমন একটা টিপস তোমাদের আমি দিয়ে দিই, এই কোশ্চেনের উত্তর কোনোদিন ভুল হবে না। দেখো নামগুলো কি করে আসছে একবারে একটুখানি এখানে দেখো। আমরা মিথেনের সংকেত কি জানি? মিথেনের সংকেত, মিথেনের যোজ্যতা 4, চারপাশে 4টে কাঠি দিয়ে দিলাম, যোজ্যতা কাঠি, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এখানে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এটা কি ছিল? এটা ছিল মিথেন, ভালো করে বুঝে নাও। এবারে মিথেনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করো, একটা ক্লোরিন দাও, ফাইনাল সংকেত কি পেলাম তাহলে? সি, একটা দুটো তিনটে এইচ একটা Cl, তাহলে সি, তিনটে এইচ একটা Cl। একটাই ক্লোরিন আছে এই যৌগটার মধ্যে, মিথেনের 4টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন সরে গেল, একটা ক্লোরিন ঢুকলো, তাহলে একটা ক্লোরিন থাকলে মনোক্লোরোমিথেন। মিথেনই আছে কিন্তু একটা ক্লোরিন জাস্ট ঢুকেছে, তার জন্য নাম হয়ে গেল মনোক্লোরোমিথেন। দেখো CH3Cl, মনোক্লোরোমিথেন, মিলছে। সেকেন্ড ধাপে দেখো, আর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করো একটা ক্লোরিন দ্বারা, দুটো ক্লোরিন হয়ে গেল, ঠিক আছে, এটা মুছে দিলাম। দুটো ক্লোরিন হয়ে গেল, দেখো দুটো যদি ক্লোরিন হয়ে যায় তাহলে এখানে দেখো সংকেতটা কি হয়ে যাবে? CH2। সি হাইড্রোজেন আছে দুটো, ক্লোরিন দুটো, CH2Cl2। নাম কি? দুটো ক্লোরিন মানে ডাই, দুটো ক্লোরিন, তাহলে ডাইক্লোরো। যৌগটা কি? মিথেন, ডাইক্লোরোমিথেন। দেখো CH2Cl2, ডাইক্লোরোমিথেন, ক্লিয়ার? তৃতীয় ধাপে দেখো, আবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় আবার একটা ক্লোরিন দ্বারা, তখন আবার এটা মুছে দিলাম। সংকেতটা কি হবে দেখো, একটা হাইড্রোজেন আছে তাহলে CH, ক্লোরিন একটা দুটো তিনটে, ক্লোরিন হয়ে গেল তিনটে, CHCl3। তিনটে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো বলে যৌগটার নাম কি দাঁড়ালো? তিনটে ক্লোরিন, তাহলে ট্রাইক্লোরো। আর যৌগটা তো মিথেন, ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, সংকেত CHCl3,
সংকেত CH CL3। লাস্ট ধাপে কি উৎপন্ন হবে দেখো, মিথেনের 4টে হাইড্রোজেনের মধ্যে 3টে চলে গেল, লাস্ট যে হাইড্রোজেনটা রইল সেটাও যদি Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে যে যৌগটা পড়ে থাকছে দেখো কার্বন, কোনো হাইড্রোজেন নেই, 4টেই হচ্ছে Cl, CCl4, দ্যাট ইজ 4টেই ক্লোরিন। তাহলে 4কে কি বলা হয়? টেট্রা। ক্লোরিনের নাম কি জানেন? আমরা ক্লোরো লিখি। টেট্রা ক্লোরো, যৌগটা তো সেই মিথেন, তার জন্য 4টেই ক্লোরিন যখন দ্বারা যদি মিথেনের হাইড্রোজেন গুলো প্রতিস্থাপিত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো টেট্রা ক্লোরো মিথেন, যেটাকে আমরা বলি CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড। ক্লিয়ার? আমি আশা করি যদি মাধ্যমিকে তোমরা আমাদের মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়াটা পাও, তাহলে কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। এবার পারবে তো? বেশ, তো চলো এবারে আমাদের কোশ্চেন নাম্বার 7। আমরা সোজা চলে যাব স্ক্রিনে। তোমাদের 7 দাগের প্রশ্ন কি বলেছে? লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষায় এবারে কিন্তু সম্ভাব্য আসার মতো একটি প্রশ্ন। 7 দাগের প্রশ্ন কি বলেছে? লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এই ধরনের কি ঘটে সমীকরণ সহ লেখো, এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, 7 দাগের প্রশ্ন, তাহলে আমরা প্রথমে যে ঘটনা ঘটবে সেই ঘটনাটাকে আগে লিখে দেব, ঠিক তারপরে তার বিক্রিয়াটা চেষ্টা করব তুলে দেওয়ার। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি লিখবো না, আমরা প্রথমে লিখবো যে লাল রঙের ব্রোমিন জলের মধ্যে, মানে ব্রোমিন দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা ইথিলিন চালনা করি, তাহলে ইথিলিন যেহেতু একটা অসম্পৃক্ত জৈব যৌগ, সে কি করবে? ওই ব্রোমিনের লাল বর্ণটাকে বর্ণহীন করে দেবে, অর্থাৎ দ্রবণের বর্ণকে বর্ণহীন করে দেবে। এটা লিখবো ভাষায়। উৎপন্ন কি হবে আমরা দেখবো, সেখানে উৎপন্ন হবে 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হবে। ঠিক আছে? 1,2-ডাইব্রোমো ইথেন। আর দ্রবণটা অবশ্যই মিডিয়ামটা আমরা কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে এটা করব। তাহলে লেখার সময় কি লিখবো? কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে লাল রঙের ব্রোমিন জলে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয়, তাহলে দ্রবণের বর্ণ বর্ণহীন হয়ে যায়। সেটা বিক্রিয়াটা কেমন একবার দেখে নাও। বিক্রিয়াটা হচ্ছে এই, হচ্ছে আমাদের ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমরা ইথিলিন চালনা করলাম লাল রঙের ব্রোমিন জল Br2, কোন দ্রবণ? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কি হয়ে যাবে, কি উৎপন্ন হবে দেখো, এখানে একটা ব্রোমিন যাবে, এখানে একটা ব্রোমিন আসবে, যে কি হবে? CH2 আছে, একটা Br, ডাবল বন্ডটা ভেঙে যাবে, দিয়ে সিঙ্গেল বন্ড CH ব্যাস। 1 2, দুপাশে দুটো কার্বন আছে আর দুপাশে দুটো ব্রোমিন আছে। দুটো ব্রোমিন থাকার জন্য ডাইব্রোমো, ডাইব্রোমো, আর ইথিলিনটা হয়ে যাবে ইথেন। তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হবে। ইথেন কিন্তু ভালো করে দেখো, অ্যালকেন হয়ে গেছে। সিঙ্গেল বন্ড মানে আমরা জানি অ্যালকেন, তার জন্য নামের শেষে কিন্তু ইথেন, ইথিন লিখলেই কেটে দেবে। ইথেন 1,2-ডাইব্রোমো ইথেন, এবং এটা হচ্ছে বর্ণহীন। বোঝা গেল? কোশ্চেনের আনসারটা আরেকবার গুছিয়ে, লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন গ্যাস কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত, মানে মিডিয়াম হিসেবে যদি ব্যবহার করি, দ্রাবক হিসেবে, তাহলে ইথিলিন গ্যাস চালনা করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায় এবং 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হয়। বিক্রিয়াটি নিম্নরূপ বলে এই বিক্রিয়াটা দিয়ে দেবো। ইথিলিন ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ, সেখানে তৈরি হয় 1,2-ডাইব্রোমো ইথেন। ক্লিয়ার? পারবো? নিশ্চয়ই পারবো। কোয়েশ্চেন নাম্বার 8 তোমাদের স্ক্রিনে। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া শর্ত সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 8, 8 দাগের প্রশ্নটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। হয় ওইটা না হয় এইটা, এরকম একটা ব্যাপার থাকে। তো এক্ষেত্রে 7 দাগের না হয় 8 দাগের, দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন মাধ্যমিকে এবারে দিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে। কি বলেছে? অ্যাসিটিলিনের হাইড্রোজেনের সঙ্গে দ্রুত বিক্রিয়া। তো দেখো, অ্যাসিটিলিন একটা
ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি। অ্যাসিটিলিনের সংকেতটা কি? সিএইচ ট্রিপল বন্ড, একটু বড় বড় করে লিখছি, তোমরা দেখতে পাবে। সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা হচ্ছে অ্যাসিটিলিন, তাই তো? এর হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া, অনুঘটক রূপে কি ব্যবহার করব? নিকেল চূর্ণ। নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160 ডিগ্রি উষ্ণতায়, ঠিক আছে, নিকেল চূর্ণকে যদি আমরা অনুঘটক রূপে ব্যবহার করি 160 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া হলে কি হবে? দেখো, এখানে একটা হাইড্রোজেন যাবে আর এখানে একটা হাইড্রোজেন যাবে, তাহলে কি হয়ে যাবে? CH2। এখানে হয়ে গেল CH2, তাহলে হাইড্রোজেনের দুটো আছে, তাহলে আর লাগবে কটা বন্ধনী? দুটো। তাহলে কার্বনের দুটো হাইড্রোজেন আছে, দুটো বন্ধনী দিলাম, যোজ্যতা 4। এই কার্বনটারও দেখো দুটো হাইড্রোজেন আছে, দুটো ডাবল বন্ড আছে সামনে একটা, তো যোজ্যতা 4 হয়ে গেল। তো CH2 উৎপন্ন হলো, তার নাম কি? ইথিলিন। ইথিলিন, ব্যাস, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলবো অ্যাসিটিলিনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত বিক্রিয়া লেখো, প্রশ্নটি যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা লিখবো অ্যাসিটিলিন নিকেল চূর্ণের উপস্থিতিতে 160 ডিগ্রি উষ্ণতায় হাইড্রোজেনের সঙ্গে যুক্ত বিক্রিয়া করে ইথিলিন তৈরি করে। অর্থাৎ কি ঘটনাটা ঘটলো? না, ত্রিবন্ধনের অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল দ্বিবন্ধনের ইথিলিনে, ঠিক আছে, ব্যাস এটুকুই। নেক্সট সেম কোশ্চেন, একটা পরের প্রশ্নটা আছে, দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন স্ক্রিনে তোমাদের সামনে। কিভাবে পরিবর্তনটি করবে? HC ট্রিপল বন্ড CH তীর চিহ্ন দিয়ে CH3 একদম সেম কোশ্চেন, একটুখানি আলাদা, মানে আর একটা স্টেপ বেশি লিখতে হবে এই কোশ্চেনটার উত্তরে। 9-এর দাগের প্রশ্নটা একবার দেখো। 9 দাগের প্রশ্ন যদি আমরা পাই পরীক্ষায়, HC ট্রিপল বন্ড CH, এটাকে তো আমরা বলেছি অ্যাসিটিলিন। এর সঙ্গে ইথেন, এই পরিবর্তনটা করতে বলছে। কিভাবে করব পরিবর্তনটা? অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ইথেন কিন্তু একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। একদম ডাইরেক্ট আমরা তৈরি করব না, আমরা একটা ধাপের মাধ্যমে করব। কিভাবে? অ্যাসিটিলিন থেকে প্রথমে ইথিলিন, তারপর ইথিলিন থেকে ইথেন। অ্যাসিটিলিন থেকে ইথিলিন আমরা অলরেডি 8-এর দাগের প্রশ্ন যেটা সেম স্টেপ, সেটাই স্টেপ। সেটা হচ্ছে কি না, অ্যাসিটিলিন থেকে উত্তরটা দেখে নাও, HC ট্রিপল বন্ড CH, এটাকে যদি আমরা নিকেল চূর্ণ অনুঘটক ব্যবহার করে 160 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে তৈরি হয়ে যাবে, একটু আগে দেখলাম, CH2 ডাবল বন্ড CH2, এটাকে কি বলি আমরা? ইথিলিন। আবার এই ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, এটাকে আবার যদি নিকেল চূর্ণ অনুঘটক ব্যবহার করে 160 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করো, তাহলে এখানে কি হবে? দেখো, ডাবল বন্ডটা উঠে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, দিয়ে CH3 সিঙ্গেল বন্ড CH3 হয়ে যাবে, এই যে ইথেন। তাহলে আমরা দুটো ধাপের মাধ্যমে দেখো অ্যাসিটিলিন থেকে ইথেন পেলাম। কিভাবে? প্রথমে অ্যাসিটিলিন থেকে পেলাম ইথিলিন, তারপর ইথিলিন থেকে পেলাম সেকেন্ড ধাপে ইথেন। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে রাসায়নিক পরিবর্তনটি করো, কিভাবে করবে? তখন বলবো নিকেল চূর্ণ এবং 160 ডিগ্রি উষ্ণতায় অ্যাসিটিলিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত বিক্রিয়া করে ইথিলিন তৈরি করে। নেক্সট ধাপে সেই ইথিলিনটা আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত বিক্রিয়া করে ওই একই নিকেল চূর্ণ এবং 160 ডিগ্রি উষ্ণতায়, দিয়ে ইথেন তৈরি করে। ক্লিয়ার? বেশ। কোয়েশ্চেন নাম্বার 10, 10-এর দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। লাল বর্ণের ব্রোমিন জলে C2H2 চালনা করলে, অর্থাৎ অ্যাসিটিলিন চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটা যদি আমাদের আসে, তাহলে কি লিখবো? দেখো, লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন চালনা করলে, খুব কাছাকাছি প্রশ্ন, একই রকমের প্রশ্ন, কিন্তু উত্তরগুলো সাবধানে লিখতে হবে। 10-এর দাগে এবার বলেছে অ্যাসিটিলিন চালনা করবো, তাহলে অ্যাসিটিলিনের সংকেত আমরা কি বললাম? HC ট্রিপল বন্ড CH, এটা অ্যাসিটিলিন। এর সঙ্গে ব্রোমিন জল চালনা করছি কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে। Br2 চালনা করলে কি হবে? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে
সিএইচ বিআর ডাবল বন্ড, ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড কমে গিয়ে হবে ডাবল বন্ড দিয়ে সিএইচ বিআর। 1 2 যদি হয় তাহলে এটার নাম কি হবে? 1 2 ডাইব্রোমো, দুটো ব্রোমো আছে, তাহলে 1 2 ডাইব্রোমো। ভালো করে দেখো এখানে, এখানে কিন্তু সিঙ্গেল বন্ড নেই, ডাবল বন্ড আছে, তাহলে নামের শেষে কি হবে? ডাবল বন্ড থাকলে ইন, দুটো কার্বন আছে তাই ইথ, নামের শেষে হবে ডাইব্রোমো ইথিন। এই জায়গাগুলোই ভুল করো তোমরা, ছোট ছোট এই জায়গাটা সাবধান। এর নাম হচ্ছে 1 2 ডাইব্রোমো ইথিন। এবারে এটার মধ্যে দিয়ে আবার অতিরিক্ত ব্রোমিন জল যদি চালনা করি তাহলে কি হবে? সিএইচ বিআর ডাবল বন্ড সিএইচ বিআর, আবার ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় ওই একই দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের মধ্যে দিয়ে যদি আমরা চালনা করি ব্রোমিন, তাহলে কি হবে? দেখো, একটা ব্রোমিন এখানে চলে আসবে, একটা ব্রোমিন এখানে যুক্ত হবে, দিয়ে কি হবে? সিএইচ বিআর টু, সিঙ্গেল বন্ড হয়ে যাবে সিএইচ বিআর টু। এবার কিন্তু আর ডাবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড। তাহলে দুটো কার্বন আছে ইথ, সিঙ্গেল বন্ড আছে তাহলে এন, অর্থাৎ ইথেন, নামের শেষে ইথেন হবে। কি হবে নামটা? এবার দেখো তো, খুব ইজি, বড় করে দেওয়া থাকলেও ভয়ের কিছু নাই, খুব ইজি। দেখো 1 2 নাম্বারিং করে নিলাম। 1 নম্বরে কটা ব্রোমিন আছে? দুটো, 1 1 কমা। 2 নম্বরে কটা ব্রোমিন আছে? দুটো, 2 2। 1 নম্বরে দুটো ব্রোমিন তাই 1 1, 2 নম্বরে দুটো ব্রোমিন তাই 2 2, তাহলে 1 1 2 2। কটা ব্রোমিন টোটাল? 2 2 4টে, নাম কি? টেট্রা, চারটে মানে টেট্রা, ব্রোমিন মানে ব্রোমো, ব্রোমিনের আইপ্যাক নেম হচ্ছে ব্রোমো, তাহলে 1 1 2 2 টেট্রা। আমি এখানে মুছে দিয়ে এখানে লিখলাম ব্রোমো। আর কি বললাম? নামের শেষে হবে, দুটো কার্বন আছে বলে ইথ, সিঙ্গেল বন্ড আছে বলে এন, ইথেন। ব্যাস, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, এটা কিন্তু বর্ণহীন। তাহলে প্রশ্নটা কি ছিল? অ্যাসিটিলিনের মধ্যে দিয়ে যদি আমি ব্রোমিন চালনা করি, সরি, লাল রঙের ব্রোমিন জলের মধ্যে দিয়ে যদি অ্যাসিটিলিন চালনা করি তাহলে কি ঘটবে? ঘটবে সমীকরণ সহ লেখো। তার আনসারটা হবে, প্রথম ধাপে উৎপন্ন হবে 1 2 ডাইব্রোমো ইথিন, পরের ধাপে গিয়ে উৎপন্ন হবে 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন, যেটা একটা বর্ণহীন, অর্থাৎ লাল রঙের ব্রোমিন জলটা আবারও বর্ণহীন হয়ে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10 তথা 10-এর দাগের প্রশ্নের উত্তর। আমরা এলে কিন্তু লিখে দিতে পারবো। এবারে কোয়েশ্চেন নাম্বার 11 তোমাদের স্ক্রিনে কি বলছে? মনোমার ও পলিমার কাকে বলে? পিভিসি ও টেফলনের মনোমারের নাম, এদের একটি করে ব্যবহার লেখো। ঠিক আছে, তো চলো মনোমার পলিমারের গল্প শেষ করে দিই তোমাদের। প্রশ্নগুলো কিন্তু বারবার মাধ্যমিকে এসেছে, সুতরাং আগামী দিনেও আসবে না এমন কোনো কথা নেই, আসতেই পারে। কোয়েশ্চেন নাম্বার 11, পলিমার ও মনোমার, খুব সহজ ব্যাপার, সংজ্ঞা দুটো দেখে নাও, একটু বলে দিই। পলিমার কাকে বলে না, প্রথমে সংজ্ঞাটা বলে দিই। দেখো, যে নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অতি ক্ষুদ্র এবং সহজ সরল জৈব যৌগগুলো একটা নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় এবং কিছু নির্দিষ্ট অনুঘটকের দ্বারা যখন যুক্ত হয়ে একটা বৃহদাকার, অর্থাৎ অধিক তোমার আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার অণু তৈরি করে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো পলিমারাইজেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? পলিমারাইজেশন বিক্রিয়া। ক্লিয়ার? আর এই পলিমারাইজেশন বিক্রিয়া যেটা তৈরি হয় সেটাকে আমরা বলবো পলিমার, অর্থাৎ বৃহৎ যে অণু, সেই বৃহৎ অণুটাকে আমরা বলবো, যাদের উচ্চ আণবিক ভর বিশিষ্ট অণুটাকে বলবো, বৃহৎ অণুটাকে বলবো পলিমার। আর যেটা থেকে পলিমার তৈরি হয় তাকে আমরা বলবো মনোমার। অর্থাৎ পলিমারাইজেশন বিক্রিয়ায় যেগুলো কম আণবিক ভর বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র জৈব যৌগ যারা পলিমারাইজেশন বিক্রিয়ায় পলিমার তৈরি করে তাদেরকে আমরা বলবো মনোমার, ক্ষুদ্র অণু। ব্যাস, আশা করি আর তোমাদের ভুল হওয়ার কোনো চান্স নেই। পলিমার, মনোমার। আরেকবার বলি,
অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কম আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগের অণুগুলো একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এবং অনুঘটকের উপস্থিতিতে যুক্ত হয়ে যখন বৃহৎ অণু তৈরি করে তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো পলিমারাইজেশন বিক্রিয়া। আর এই পলিমারাইজেশন বিক্রিয়ায় যে বৃহৎ অণুগুলো উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো পলিমার। আর যে ছোট ছোট অণুগুলো যুক্ত হয়ে বৃহৎ অণুটি তৈরি হয় সেই ছোট অণুগুলো অর্থাৎ কম আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগের অণুগুলোকে আমরা বলবো মনোমার। এবারের যে প্রশ্ন তার সঙ্গে দেখো ওখানে পিভিসি কি ছিল প্রশ্নটা, পিভিসি এবং টেফলনের মনোমারের নাম এবং এদের একটি করে ব্যবহার। প্রথমে আমরা পিভিসি দেখো, পিভিসি সবাই জানি পিভিসির পুরো নাম হচ্ছে পি মানে পলি, ভি মানে ভিনাইল, পলিভিনাইল, সি মানে হচ্ছে ক্লোরাইড। এটা কিসের নাম, পলি শব্দটা আছে মানে অবশ্যই এটা পলিমার। তাহলে এর মনোমার কি হবে, এর মনোমারের নাম হচ্ছে পলিকেট দাও, যেটা পড়ে থাকলো কি থাকলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসি এর মনোমার, মনে থাকবে ভিনাইল ক্লোরাইড, সিএইচ ডবল বন্ড সিএইচ টু ডবল বন্ড সিএইচসিএল। ঠিক আছে, এক্ষেত্রে একটু বলে দিই, দেখো সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু আমরা জানি, কিন্তু সিএইচ টু ডবল বন্ড আমরা সব শিখে গেছি এখন, তাই না? সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু এটা কি ছিল, ইথিলিন। ইথিলিনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিনেশন প্রক্রিয়ায় যদি আমরা প্রতিস্থাপন করতে পারি ইথিলিনের হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা, দেখো হাইড্রোজেন কমে গেল ক্লোরিন বাড়লো, তার জন্য একটা সিএইচ টু এর এইচ নাই দিয়ে একটা ক্লোরিন ঢুকেছে এর মধ্যে, তৈরি হয়েছে সিএইচ টু ডবল বন্ড সিএইচসিএল, যেটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইড হচ্ছে পিভিসির মনোমার। তো পিভিসির ব্যবহার কি, পিভিসির ব্যবহার বলবো কৃত্রিম নখ তৈরি করতে, প্লাস্টিকের বিভিন্ন পাইপ, ঠিক আছে, জলের পাইপ, এগুলো পিভিসি দ্বারা নির্মিত হয়। এছাড়াও বিভিন্ন খেলনা নল এগুলো প্রস্তুত করতে পিভিসি, বর্তমান যুগ তো পিভিসির যুগ সবই জানো তোমরা, এগুলো একটু দেখে নেবো আমরা, ঠিক আছে। প্লাস্টিক বিভিন্ন তোমার প্লাস্টিকের তৈরি বদনা বলো, বিভিন্ন জলের নল, ঠিক আছে, তোমার পাইপ, এগুলো সব প্রস্তুত করতে পিভিসি ব্যবহার করা হয়। আর একটা আছে দেখো টেফলন, পলিমারটার নাম হচ্ছে টেফলন। টেফলন হচ্ছে পলিটেট্রা ফ্লুরো ইথিলিন, পলিটেট্রা ফ্লুরো ইথিলিন, এটাই হচ্ছে টেফলনের নাম। এই পলি শব্দটা কেটে দাও, ব্যাস, যেটা পড়ে থাকলো টেট্রা ফ্লুরো ইথিলিন, এটা হচ্ছে একটা মনোমার। তাহলে টেফলনের যদি মনোমারের নাম চাই তাহলে আমরা কি বলবো, টেফলনের মনোমার হচ্ছে পলিটা কেটে দাও দিয়ে টেট্রা ফ্লুরো ইথিলিন বা ইথিন, ওই ইথিনের জায়গায় ইথেন হলে কিন্তু কেটে দেবে, ভালো করে মাথায় রাখবে এটা। পলিটেট্রা ফ্লুরো ইথিলিন হচ্ছে টেফলন, তার মনোমার হচ্ছে টেট্রা ফ্লুরো ইথিলিন। ক্লিয়ার? ব্যবহার, ব্যবহার যদি আসে টেফলনের তাহলে আমরা বলবো যে বিভিন্ন ননস্টিক যে কোটিং, অর্থাৎ আঠাবিহীন যে প্রলেপ, ননস্টিক কড়াই বলো বা বিভিন্ন ওই সমস্ত বাসনপত্রগুলোর তলে যে ননস্টিক কোটিং দেওয়া হয় সেটাতে টেফলন ব্যবহার করা হয়, ঠিক আছে। এছাড়াও এটা একটা তাপ ও তড়িতের কুপরিবাহী হওয়ার জন্য এটা উত্তম অন্তরক পদার্থ হিসেবে, বিশেষ করে ইলেকট্রিক্যাল যন্ত্রের যে গ্লাভস বা ওই বিভিন্ন ওয়ারিং সামগ্রীর যে তোমার যেখানে শকপ্রুফ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই তাপ ও তড়িতের যে অন্তরক পদার্থ রূপে টেফলনকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? আশা করি পরীক্ষা এলে আমরা পেরে যাব। কোশ্চেন নাম্বার 12, প্যাকেজিং এর কাজে, প্যাকেজিং এর কাজে পাট এবং কাগজ কেন ব্যবহার করা উচিত? উচিত কেন, উচিত নয় না কিন্তু উচিত কেন, তার উত্তর যদি পরীক্ষায় যদি আসে তাহলে তার উত্তর আমরা কি লিখবো দেখো, প্যাকেজিং কথাটা লিখে দিই, প্যাকেজিং। প্যাকেজিং এ আমরা কি কি ব্যবহার করি, পাট ও কাগজ। এখানে মূল দুটো ওয়ার্ড আমি লিখে দিচ্ছি দেখো, এগুলোর যে উপাদান সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট শর্করা, সেই কার্বোহাইড্রেটের আবার যেটা অণু সেটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ দ্বারা নির্মিত। আর এই সেলুলোজ গুলো বিভিন্ন ব্যাকটেরিয়া বলো ছত্রাক বলো সেইগুলো দেহ নিঃসৃত যে
এনজাইম উৎসেচক, সেই উৎসেচকের দ্বারা কার্বোহাইড্রেটের যে সেলুলোজ, যার দ্বারা পাট এবং তোমার কি বলে ওই কাগজ এগুলো সব নির্মিত, সেই পাট কাগজগুলো কিন্তু ব্যাকটেরিয়া, ইস্ট, তোমার ছত্রাক, এই সমস্ত এদের দেহ নিঃসৃত এনজাইম উৎসেচক এগুলো দ্বারা বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ভেঙে গিয়ে সরল অণুতে পরিণত হয়, যা মাটিতে মিশে যায়। ঠিক আছে, তাই আমরা প্যাকেজিং এর কাজে যদি প্লাস্টিক বা পলিমারকে ব্যবহার না করে পাট বা কাগজের কোন প্যাকেজিংটা করি, তাহলে সেটা কিন্তু পরিবেশ বান্ধব, পরিবেশের জন্য ক্ষতিকারক হবে না, এবং সেটা আমাদের পক্ষে ভালো হবে, স্বাস্থ্যের পক্ষে। কারণ এগুলো কি বলবো আমরা, এক কথায় এগুলো পচনশীল, এগুলো মাটিতে মিশে যায়। তাহলে আবার বলি, পাট এবং কাগজ এগুলো কার্বোহাইড্রেটের সেলুলোজ দ্বারা নির্মিত, যা ব্যাকটেরিয়া, ইস্ট, দেহ নিঃসৃত যে এনজাইম উৎসেচক সেগুলো দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অণুতে পরিণত হয় এবং মাটিতে মিশে যায়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, আমাদের পরিবেশ দূষণ ঘটায় না, পরিবেশ বান্ধব। ক্লিয়ার? খুব সহজ উত্তর, কিন্তু উত্তরটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট। এবারে কোয়েশ্চেন নাম্বার 13 তোমাদের স্ক্রিনে একবার দেখে নাও। কি বলেছে? প্লাস্টিক ব্যবহারের দুটি ক্ষতিকর দিকের কথা উল্লেখ করো। প্লাস্টিক ব্যবহারের দুটি ক্ষতিকর দিকের কথা উল্লেখ করো। এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি লিখবো? কোয়েশ্চেন নাম্বার কত ছিল যেন? 13, 13 দাগের প্রশ্ন, তাই না? 13। বারবার বলেছি, জৈব রসায়ন একটি বড় অধ্যায়, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখান থেকে মাধ্যমিকে 8 নম্বর তোমাদের থাকে। সুতরাং প্রশ্নের সংখ্যা বেশি হবেই, উত্তরের সংখ্যাও বেশি হবে। একটু মন দিয়ে পড়বে, সহজ সহজ প্রশ্ন, কিন্তু খুব সহজ। 13 দাগের প্রশ্নের উত্তর, যদি প্রশ্নটা আসে আমাদের সামনে যে প্লাস্টিক ব্যবহারের দুটি বিপদ লেখো, তাহলে প্লাস্টিক ব্যবহারের বিপদ, তাই তো? প্লাস্টিক ব্যবহারের বিপদ। দেখো, জানি আমরা সবাই, কিন্তু আমাদেরকে মেন জায়গাগুলো পয়েন্ট আউট করতে হবে। ঠিক আছে, দুটো পয়েন্ট আমি বলে দেবো, কোনোদিন ভুলবে না, উত্তর কিন্তু অটোমেটিক হয়ে যাবে। নাম্বার 1, একটা বলবে প্লাস্টিক ব্যবহারের গ্রামে বিপদ। নাম্বার 2, আর একটা বলবে প্লাস্টিক ব্যবহারের শহরে বিপদ। তো কোনটা আগে শুনবে বলো? গ্রামে, তাই তো? গ্রামের বিপদটা কি দেখো না, প্লাস্টিক গ্রামের দিকে কি হয়, যে কৃষি জমি, সেখানে বর্ষার সময় ডুবে যায় জলে। জলে যখন ডুবে যায় তখন আশেপাশের যে বিভিন্ন প্লাস্টিক গুলো, চিপসের প্যাকেট, কেকের প্যাকেট, বিভিন্ন প্লাস্টিক যে প্যাকেট, ক্যারি ব্যাগ, ঠিক আছে, সেগুলো ভেসে ভেসে কৃষি জমির উপরে ছড়িয়ে যায়। এবার জলটা নেমে যায়, কিন্তু প্লাস্টিক গুলো ওই জমির উপরে থেকে যায়। ফলে সেগুলো তো অপচনশীল, আমরা জানি, পচে না। প্লাস্টিক যদি অপচনশীল হয় তাহলে কি হয়, প্লাস্টিক গুলো ওই জমির উপরে জমে জমে স্তূপ আকারে জমে জমির উর্বরা শক্তি কমিয়ে দেয়। এবং শুধু তাই নয়, চাষিরা যখন সেই জমি চাষ করতে যায় না, তখনও কিন্তু তাদের চাষে বিঘ্ন ঘটায় ওই প্লাস্টিক গুলো। তাহলে এটা হচ্ছে ফসল উৎপাদনের হার কমে যায় বলে এটা হচ্ছে গ্রামের দিকে বিপদ। আর শহরের দিকে বিপদ কি বলবো না, প্লাস্টিক জৈব ভঙ্গুর নয়, নন বায়োডিগ্রেডেবল পলিমার। তো এটা যেহেতু বিশ্লিষ্ট হয় না, মাটির সঙ্গে মেশে না, তাই শহরে যখন বৃষ্টি হয় না, তখন শহরের নানান প্রান্তে জমে থাকা প্লাস্টিক, যত্রতত্র আমরা যে প্লাস্টিক গুলো ফেলি, সেই পলিমার গুলো, প্লাস্টিক গুলো, ক্যারি গুলো কি হয়, সব জলের সঙ্গে গিয়ে ম্যানহোল, যেটা জলের যে ড্রেন, সেই ড্রেনে গিয়ে পড়ে। ফলে সহজেই ওই ম্যানহোলের মুখটা কিন্তু, ড্রেনের মুখটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর তখন কিন্তু ড্রেনেজ সিস্টেম যেটা, সেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ফলে একটুখানি বৃষ্টি হলেই দেখবে শহরে ওই মানুষজন কিন্তু দেখবে একদম পুরো শহরটা জলে প্লাবিত, আর যানবাহনগুলো সব জলের তলে, তাই না? কলকাতার দিকে একটু লক্ষ্য রাখবে বর্ষার সময়, তার মূল কারণটাই কিন্তু এই প্লাস্টিক। আর এই জন্যই কিন্তু বর্তমান কি করে না, সরকার থেকে প্রচন্ড রূপে প্লাস্টিক ব্যবহার, মানে আমরা সব সময় ডাক দিই যে এসো প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি। ঠিক আছে, তো যাই হোক, পরীক্ষা এলে কিন্তু আমরা এইভাবে গ্রামের দিকে একটা, শহরের দিকে একটা, দুটো পয়েন্ট দিয়ে দেবো। ঠিক আছে, প্লাস্টিক ব্যবহারের দুটো বিপদ। ক্লিয়ার? এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 13 উত্তর। তো চলো এবার স্ক্রিনে দেখে নাও তোমাদের কোশ্চেন নাম্বার 14, 14 দাগের প্রশ্ন। ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের
কি বলেছে, ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের সংকেত ও দুটি করে ব্যবহার লিখতে বলছে, ঠিক আছে। তো দেখো খুব সহজ প্রশ্ন, 14 দাগের প্রশ্ন যদি পরীক্ষায় আমাদের আসে, প্রথমত সংকেত, তারপর ব্যবহার। ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড, 14 দাগের প্রশ্ন, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল সংকেত কি বলো? ইথাইল অ্যালকোহলের সংকেত C2H5OH। এখানে দেখো এর যে কার্যকরী মূলক সেটা হচ্ছে OH, এই জন্য এর IUPAC পদ্ধতিতে, IUPAC পদ্ধতিতে এর নামকরণ যদি করি তাহলে ইথাইল অ্যালকোহলকে আমরা বলতে পারি ইথানল, ঠিক আছে, ইথানল। তো সংকেত তো হলো, ব্যবহার কি হবে? ইথানলের ব্যবহার আমরা কি বলবো না, ইথানল বিশেষ করে রেকটিফাইড স্পিরিট, যেটা মেথিলেটেড স্পিরিট, এগুলো তৈরিতে ইথানল ব্যবহার করা হয়। এছাড়াও পরীক্ষাগারে বিভিন্ন জৈব দ্রাবক রূপে কিন্তু ইথাইল অ্যালকোহল আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। জ্বালানি রূপে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, ইথিলিন গ্যাস প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। তাহলে যে কোনো ব্যবহার দুটো দিলেই আমাদের হয়ে যাবে। ইথিলিন গ্যাস প্রস্তুত করতে জ্বালানি রূপে, মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট এগুলো প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। আর সংকেত C2H5OH। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত কি? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এক্ষেত্রে CH3COOH এর কার্যকরী মূলক কোনটা? COOH, যেটাকে আমরা বলি কার্বক্সিলিক গ্রুপ, তাই তো, বা কার্বক্সিল গ্রুপ। তো এর IUPAC বা IUPAC পদ্ধতিতে নাম কি হবে? এর নাম হবে, দেখো দুটো কার্বন আছে তাহলে ইথ, আর নামটা হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড ব্যবহার কি হবে? ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের যদি ব্যবহার চাই পরীক্ষায়, আমরা লিখে দেবো। নাম্বার 1, ভিনিগার প্রস্তুতিতে, রান্নার কাজে যে ভিনিগার ব্যবহার করা হয় সেই ভিনিগার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কৃত্রিম সিল্ক রূপে যে অ্যাসিটেট যৌগগুলো ব্যবহার করা হয়, সেই অ্যাসিটেট যৌগগুলো কিন্তু প্রস্তুত করতে এই তোমার অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ছিল ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। একবার একটু দেখে নেবে, পরীক্ষা এলে কিন্তু পেরে যাবে, ঠিক আছে। সংকেত স্ক্রিনে তোমাদের সামনে, CH3COOH, ব্যাস। নেক্সট, এবারে কোশ্চেন নাম্বার 15 তোমাদের স্ক্রিনের সামনে। 15 দাগের প্রশ্ন কি বলেছে? 15 দাগে বলছে ডিনেচার্ড স্পিরিট কি, এর ব্যবহার লেখো। ডিনেচার্ড স্পিরিট কি, এর ব্যবহার লেখো। সুন্দর প্রশ্ন, দারুণ প্রশ্ন। 15 দাগের প্রশ্নের উত্তর দেখে নাও। ডিনেচার্ড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, স্পিরিট কি বলেছে, তাই তো। আগে উত্তরটা শুনে নাও, তারপরে এমন ভাবে মাথায় ঢুকিয়ে দেবো আর জীবনে বের হবে না মাথা থেকে, ঠিক আছে। ডিনেচার্ড স্পিরিট, দেখো রেকটিফাইড স্পিরিট, যেটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, এটা কি না 95.6% ইথাইল অ্যালকোহল এবং বাকি 4.4% তোমার জল, এই দুটোর মিশ্রণকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। কি বললাম স্ক্রিনে দেখো, একবার বোর্ডে দেখে নাও। 95.6% ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল, তার সঙ্গে বাকি 4.4% জল। এই দুটোর মিশ্রণকে আমরা কি বলবো? দুটো যোগ যদি করি তাহলে এই দুটোকে বলবো রেকটিফাইড স্পিরিট। কি বলবো? রেকটিফাইড, ফাইড লিখলেও হবে, স্পিরিট। কিন্তু দেখো মজার ব্যাপার হচ্ছে এই রেকটিফাইড স্পিরিটটা, এটা একটা ইথাইল অ্যালকোহল যেহেতু, তাই এটা হচ্ছে এক প্রকারের সুরা, মদ, যেগুলো খেয়ে কিন্তু মানুষ মাতাল হয়ে পড়ে। অর্থাৎ মদ্যপান, তোমরা জানো মদ্যপানের ফলে মানুষ মাতাল হয়ে যেতে পারে। ফলে কি হয়? মানুষের স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে, মানুষ খুব তাড়াতাড়ি এর নেশার বশবর্তী হয়ে যায় এবং মানুষ ধ্বংসের পথে চলে যায়। তো মানুষের রেকটিফাইড স্পিরিট যদি বাজারে বিক্রি হয় তাহলে সেটা মানুষ অবাধে পান করে ফেলবে এবং মানুষের মৃত্যুও ঘটতে পারে।
সেইটাকে বন্ধ করার জন্য এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে কি করা হলো না, এর সঙ্গে দেখো, এর সঙ্গে আরো প্লাস 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 10% মিথানল, বিষাক্ত মিথানল, পিরিডিন, পিরিডিন, ন্যাপথা, ন্যাপথা সরি ন্যাপথা এবং প্লাস কাউকোসিন, উৎকট গন্ধযুক্ত কাউকোসিন, এই সমস্ত জিনিসগুলো এর সঙ্গে মিশিয়ে দেওয়া হলো রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করে তোলার জন্য। ওর সঙ্গে 10% মিথানল, কাউকোসিন, ন্যাপথা, পিরিডিন, এই সমস্ত উৎকট গন্ধযুক্ত এবং বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হলো। কেন মেশানো হলো? কেন? মানুষ যাতে সেটা অবাধে পান করতে না পারে। এই যে মিশ্রণ তৈরি হলো রেকটিফাইড স্পিরিট প্লাস এইগুলো, এই সমস্ত দেখো, এই 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 যে মিশ্রণ রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিথানল, পিরিডিন, ন্যাপথা, কাউকোসিন, এই মিশ্রণকে আমরা বলবো ডিনে চার্ট স্পিরিট। ক্লিয়ার? ডিনে চার্ট বলতে পারো, ডিনে চার্ট বলতে পারো, যা ইচ্ছা, ডিনে চার্ট স্পিরিট, স্পিরিট। তো এই হচ্ছে আমাদের ডিনে চার্ট স্পিরিট কি, তার উত্তর। এবার ব্যবহার, ডিনে চার্ট স্পিরিটের ব্যবহার কি বলবো? নাম্বার 1, এটা তোমার যে গালা মোম, কাঠ রং করতে, কাঠকে বার্নিশ করতে ব্যবহার করা হয়, তার দ্রাবক রূপে ব্যবহার করা হয়। এছাড়াও পরীক্ষাগারে দ্রাবক রূপে ব্যবহার করা হয়। এছাড়াও রং প্রস্তুত করতে ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি স্টোভ, বার্নার ইত্যাদির জ্বালানি রূপে, জ্বালানির উৎস রূপে ডিনে চার্ট স্পিরিটকে ব্যবহার করা হয়। এই 4টে পয়েন্ট মাথায় রেখো। মোম, গালা ইত্যাদির দ্রাবক রূপে, স্টোভ, বার্নার ইত্যাদিতে জ্বালানি রূপে, রং প্রস্তুত করতে, এবং কি বললাম না, পরীক্ষাগারে দ্রাবক রূপে ডিনে চার্ট স্পিরিটকে ব্যবহার করা হয়। ঠিক আছে? পরীক্ষা যদি আসে ডিনে চার্ট স্পিরিট, আমরা কিন্তু উড়িয়ে দেবো একদম। ঠিক আছে? সুন্দর করে গুছিয়ে লিখবো কিন্তু। ঠিক আছে? ওকে। তো এবারে লাস্ট কোয়েশ্চেন আজকেকার ভৌত বিজ্ঞান সাজেশনের। স্ক্রিনে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 16, আজকের শেষ প্রশ্ন। কি রয়েছে প্রশ্নটি? কার্যকরী মূলক কাকে বলে? নিচের কার্যকরী মূলকগুলির নাম ও তাদের দ্বারা গঠিত একটি করে যৌগের নাম লেখো। তাই তো? প্রথমে কার্যকরী মূলক কাকে বলে, আর OH এবং বন্ড COOH, এই দুটো কার্যকরী মূলক দ্বারা এদের নাম বলেছে আর যৌগের নাম। সব হবে একে একে। দেখো 16 দাগের শেষ প্রশ্ন। প্রথমে কার্যকরী মূলক, যেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। কাকে বলে? ফাংশনাল গ্রুপ কাকে বলে না, যে সমস্ত মূলকগুলো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে, তাদেরকে আমরা বলি ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। আরেকবার বলে দিই, যে সমস্ত মূলকগুলো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের ধর্ম এবং রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে, তাদেরকে আমরা বলবো কার্যকরী মূলক। ঠিক আছে? এবারে এই কার্যকরী মূলকগুলো আমরা বিভিন্ন রকমের কার্যকরী মূলকের নাম কিন্তু জানি। আমরা বন্ড OH জানি, বন্ড COOH জানি, বন্ড CHO জানি, বন্ড ও বন্ড জানি, বন্ড NO2 জানি, বন্ড NH2 জানি। অনেকগুলো কার্যকরী মূলকের তালিকা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ফুল ভিডিও বা ফুল ক্লাস করার সময়। তো আপাতত পরীক্ষার জন্য আমাদের বলেছে যে নাম এবং তাদের দ্বারা গঠিত যৌগের নাম। তাহলে কার্যকরী মূলকের সংকেত দেওয়া আছে, দেখো বন্ড OH, আর একটা দেওয়া আছে বন্ড COOH। এবার এদের নাম, এখানে আমি লিখলাম নাম। নাম কি হবে? বন্ড OH নাম কি? হাইড্রক্সিল, হাইড্রক্সিল গ্রুপ নাম। আর গঠিত যৌগ, এদের দ্বারা গঠিত যৌগের একটা ঘর করে দিলাম, গঠিত যৌগ। OH নামে শেষে আছে এমন একটা যৌগ, দেখো C2H5OH, তুমি সংকেত আকারে লিখতে পারো। C2H5OH কাকে বলে? ইথাইল অ্যালকোহল। তাহলে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা গঠিত একটি জৈব যৌগ, উদাহরণ হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর COOH একে কি বলা হয়? কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল। তাহলে এর নাম কি? কার্বক্সিল। আর
এটা দ্বারা গঠিত জৈব যৌগের নাম কি হবে? CH3COOH। একটু আগে আমরা পড়েছি, যাকে আমরা বলি অ্যাসেটিক অ্যাসিড। তাহলে কার্বক্সিল গ্রুপ দ্বারা কার্যকরী মূলক দ্বারা গঠিত জৈব যৌগ হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। ক্লিয়ার? ব্যাস, এই ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো নিয়ে তার উত্তর। এগুলো অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা তৈরি করে রেডি করে পরীক্ষায় যাবে। এর মধ্যে থেকে 8 নম্বর খুঁজে 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 পেয়ে যাবে। কিছু এমসিকিউ যেগুলো বড় কোশ্চেনের মধ্যেই লুকিয়ে আছে, সেগুলো কিন্তু পেয়ে যাবে। অল দ্য বেস্ট। পরীক্ষায় জৈব রসায়ন থেকে 8 নম্বর কিন্তু ছিনিয়ে নিতে হবে তোমাকে। তো যাই হোক, এতক্ষণ ধরে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানাই। ভালো করে পড়াশোনা করো, আর সময় হাতে নেই, মাধ্যমিক আসন্ন। ঠিক আছে, প্রত্যেককে আগামী মাধ্যমিক 2026-এর আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সঙ্গে থেকো। আর হ্যাঁ, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।